Realme 9 Pro Plus যাহা কিনা একটি অফিসিয়াল ফোন রিয়েলমির পক্ষ থেকে। ফোনটি তার ক্যামেরা, এভারেজ গেমিং পারফরমেন্স, এছাড়া মাল্টিটাস্কিং এবং এর ইউজার এক্সপিরিয়েন্স সব দিক মিলিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের 2022-এর ভিতরে একটি সেরা স্মার্টফোন হতে পারতো। তো হতে পারেনি কেন, সেটি একমাত্র কারণ হচ্ছে এর প্রাইস। তো বর্তমান সময়ে ফোনের যে পরিমাণে ট্যাক্স দিতে হচ্ছে, এছাড়া ডলারের যে পরিমাণে আপ ডাউন করছে, সেই কারণে ফোনটির দাম কিন্তু ওভার প্রাইসড হয়ে গিয়েছে। এতে ফোনেরও কোনো দোষ নেই, কিন্তু একমাত্র এই প্রাইস বেড়ে যাওয়ার কারণেই ফোনটি কিন্তু বর্তমানে 2022-এর সেরা মোবাইল তালিকা থেকে একটুখানি পিছিয়ে থাকলো। তো আমরা আজকে Realme 9 Pro Plus ফোনটি সম্পর্কে ইন ডিটেলসে রিভিউ করব। তো ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিও পুরোটুকু অবশ্যই দেখুন। এবং সবাইকে আবারও স্বাগতম টেকবয় ভিডিও চ্যানেলের নতুন আরেকটি রিভিউ ভিডিওতে। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। Realme 9 Pro Plus কিন্তু অলরেডি বাংলাদেশে অফিসিয়ালি সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো এত পরে যে রিভিউ ভিডিওটি করার কারণ হচ্ছে আমি কিছুদিন যাবত হচ্ছে চ্যানেলটি অফ রেখেছিলাম, সেই কারণে আজকে হচ্ছে এটার ইন ডিটেলসের রিভিউ করব। তো Realme 9 Pro Plus বর্তমান বাংলাদেশে বাজারে 128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 39,990 টাকায়। তো এই 40,000 টাকা বাজেট রেঞ্জের ভিতর ফোনটি আমাদের অনেক কিছু প্রোভাইড করছে। তো সেই সম্পর্কে আমরা ইন ডিটেলসে একটা রিভিউ দেখে আসি। তো প্রথমে যদি ফোনটির আউটলুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে হয়, তাহলে ফোনটি কিন্তু খুবই অসাধারণ একটি আউটলুক বা ডিজাইনের সাথে এসেছে Realme 9 Pro Plus, যাতে কিনা পলিকার্বনের ফ্রেম এছাড়া গ্লাস বডি থাকছে, যাতে কিনা খুবই সুন্দর গ্লেসি এবং গ্রেডিয়েন্ট কালার শেড প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু ব্যাক সাইডে আমরা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন দেখতে পারবো। রোদের আলোতে কিন্তু কালারগুলো আমরা ট্রান্সপারেন্ট হতে দেখতে পারি, অর্থাৎ বিভিন্ন কালার শেড আমরা দেখতে পারি। এছাড়া পিছনে আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপও দেখতে পারবো, যাতে কিনা একটি প্রাইমারি ক্যামেরা, একটি ডেপথ সেন্সর, একটি আলট্রাওয়াইড সেন্সর, এবং সামনের দিকে আসলে আমরা একটি পেয়ে যাব সেলফি ক্যামেরা, যা কিনা একটি পাঁচ হোল ক্যামেরা। তো ডিজাইনের দিক থেকে ফোনটি পুরো পারফেক্ট, অর্থাৎ খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে। যেহেতু একটি গ্লাস বডি প্রোভাইড করা হয়েছে, সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুব সহজে উঠছিল। তো সেই ক্ষেত্রে ব্যাক পার্ট ইউজ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এছাড়া আপনারা ডিসপ্লেতে কিন্তু একটি গরিলা 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন, এবং ব্যাক সাইডে গ্লাসে কোনো প্রোটেকশন অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি যে কী প্রোটেকশন ইউজ করা হয়েছে। অপরদিকে যদি কথা বলি ফোনটির ইন হ্যান্ড ফিলটা কীরকম, তো ফোনটি যথেষ্ট লাইট ওয়েট করা হয়েছে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 182 গ্রাম, এবং ফোনটির থিকনেসটিও 8 মিলিমিটারের থেকে কম রাখা হয়েছে। তো যথেষ্ট স্লিম এবং যথেষ্ট লাইট ওয়েট করা হয়েছে। এছাড়া 6.4 ইঞ্চিসের একটি ডিসপ্লে থাকছে, যার মাধ্যমে কিন্তু আপনারা ওয়ান হ্যান্ডে খুব ইজিলি ফোনটি ইউজ করতে পারবেন। তো ইন হ্যান্ড ফিল্ডের ক্ষেত্রে কোনো রকমের কমতি থাকছে না, অর্থাৎ খুবই ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। তো এবার যদি আমরা ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে একটু ঘাটাঘাটি করি, তো আমরা রাইট সাইডে কিন্তু একটি পাওয়ার অন অফ বাটন পেয়ে যাব, এবং লেফট সাইডে আসলে আমরা একটি ভলিউম লকার পেয়ে যাব। তার সাথে একটি সিম কার্ড ট্রেও থাকছে। তো সিম কার্ড ট্রেতে আমরা দুটি সিম কার্ড ইউজ করতে পারবো, কোনো মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। এবং উপরের দিকে যদি আমরা যাই, তাহলে সেখানে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পারবো, এবং নিচের দিকে আসলে আমরা একটি মিনি স্পিকার দেখতে পারবো, সাথে টাইপ সি চার্জিং পোর্ট, একটি প্রাইমারি মাইক এবং 3.5mm হেডফোন জ্যাকও পেয়ে যাব। তো ফোনটির ডিসপ্লের দিকে আসলে আমরা একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারবো, যার পজিশন কিন্তু খুবই অ্যাডজাস্টেবল জায়গায় রাখা হয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্টটি খুবই অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছিল। তাছাড়া আপনারা এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হার্ট রেট সেন্সরটিও ইউজ করতে পারবেন এর মাধ্যমে, অর্থাৎ হার্ট রেট আপনারা দেখতে পারবেন। অপরদিকে আমরা যদি এর মিনি স্পিকারের কথা বলি, তো এখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, অর্থাৎ উপর দিকে একটা নিচের দিকে একটা। এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো পরিমাণে বেস, এবং লাউডনেসটা খুবই এক্সেস লেভেল, অর্থাৎ খুবই ভালো লাউডনেস, সাথে বেস দিয়ে ফুলটুকু একটি কভার করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে মোটামুটি ভালো কোয়ালিটির একটি সাউন্ড ব্যাক আপনারা পেয়ে যাবেন। ফোনটিতে 6.4 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা কিনা ফুল এইচডি প্লাসের, এবং ফোনটিতে রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়া 411 পিপিআই ডেন্সিটিও কিন্তু থাকছে। ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন, সাথে 600 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন। অর্থাৎ ডে লাইটে আপনার ডিসপ্লেটির থেকে কোনো রকমের ব্রাইটনেসের ঘাটতি কমতি পাবেন না, কিন্তু পিক ব্রাইটনেসটা যদি আর একটু বাড়ানো হতো, অর্থাৎ 800 নিটস করা হতো, সেই ক্ষেত্রে আরও ভালো কিন্তু ডে লাইটে ডিসপ্লে ব্যাকআপ পেয়ে যেতেন, অর্থাৎ ব্রাইটনেসের কোনো রকমের কোনো সমস্যা দেখা দিত না। তো সুপার অ্যামোলেড থাকার কারণে ফোনটিতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটিও পেয়ে যাচ্ছেন। এছাড়া খুব ভালো কালার কারেকশন কিন্তু ডিসপ্লে থেকে পেয়ে যাবেন, যেহেতু 411 পিপিআই ডেন্সিটি থাকছে। এছাড়া আপনি ফোনটির মাধ্যমে খুব সহজে মাল্টিটাস্কিং করতে পারবেন, এবং 90 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে, অর্থাৎ খুবই স্মুথই একটি ফিল পেয়ে যাবেন। কিন্তু যেহেতু ফোনটি প্রাইস 40,000 টাকা,
তো সেই ক্ষেত্রে 90 হার্জের বদলে এই প্রাইস রেঞ্জে 120 হার্জ প্রোভাইড করলে কিন্তু একদম পারফেক্ট হতো। কিন্তু ডিসপ্লেতে এর ভেজেল এবং ভেজেল এরিয়াটি মোটামুটি ঠিক রাখা হয়েছে, কিন্তু চিন এরিয়াটি যথেষ্ট মোটা রাখা হয়েছে, অর্থাৎ 40,000 টাকা প্রাইস পয়েন্টে এত মোটা চিন এরিয়া কিন্তু অ্যাকুরেট না। তো আহামরি ডিসপ্লের দিকে তেমন কোনো কমতি নাই, অর্থাৎ খুব ভালো একটি ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুব হ্যান্ডলি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চিসের, অর্থাৎ ওয়ান হ্যান্ডে খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। ফোনটির পিছনে অর্থাৎ প্রাইমারি ক্যামেরায় কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছিলাম, যার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি IMX766 সেন্সর ইউজ করা হয়েছে। এছাড়া 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, যাতে কিনা সনি IMX355 সেন্সরটি ইউজ করা হয়েছে। এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যাতে কিনা গ্যালাক্সি কোর M1 সেন্সরটি ইউজ করা হয়েছে। এছাড়া আপনারা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাতে কিনা সনি IMX471 চিপসেট অর্থাৎ সেন্সরটি ইউজ করা হয়েছে। তো প্রাইমারি ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তো 4K 30 FPS কিন্তু অতটাও স্টেবল পারফরমেন্স দিবে না, অর্থাৎ একটু শেকি ভাব থেকে যাবে ভিডিও থেকে। তাও মোটামুটি খুব ভালো কোয়ালিটির একটি ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ কোয়ালিটিটা ভালো পাবেন, কিন্তু একটু শেকি ভাব থেকে যাবে। তো প্রাইমারি ক্যামেরার কথা যদি বলি, তো 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর এবং খুব ভালো কালার কারেকশনের সাথে কিন্তু মানে ন্যাচারাল কালারের সাথে ফটোশ্যুট করতে পারবেন। তো এই ফোনটি মূলত ক্যামেরার দিক থেকে একদম পারফেক্ট। প্রাইমারি ক্যামেরা অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি খুব ভালো কালার প্রোভাইড করছিল এবং খুব শার্প ছবিও কিন্তু প্রোভাইড করছিল। কিন্তু এছাড়া আলট্রা ওয়াইড সেন্সরটিও অর্থাৎ আলট্রা ওয়াইড ক্যামেরার মাধ্যমেও কিন্তু আপনারা খুব ভালো শার্প ছবি পেয়ে যাবেন। এছাড়া খুব ভালো কালার ধরে রাখতে পারছিল। এছাড়া 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি ভালো পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। রিয়েলমির পোর্ট্রেট মোটামুটি হয়ে থাকে, তো সেরকমই মোটামুটি একটা পোর্ট্রেট ছবি আপনারা পেয়ে যাবেন এর ডেপথ সেন্সর থেকে। তো ক্যামেরার দিক থেকে কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স থাকছে, বিশেষ করে এর ওয়াইড অ্যাঙ্গেল মানে 50 মেগাপিক্সেলের মাধ্যমে। তো শার্পনেস নিয়ে কোনো রকমের ঘাটতি থাকবে না। এছাড়া ডিসপ্লেতে আপনারা ছবিগুলো দেখেও কিন্তু খুবই স্যাটিসফাইড হবেন। তো ক্যামেরার দিক থেকে কিন্তু ওভারঅল পারফেক্ট থাকছে। এবার যদি সেলফি ক্যামেরার কথা বলি, এখানে 16 মেগাপিক্সেলের যেহেতু একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, তার মাধ্যমে কিন্তু খুবই ন্যাচারাল ছবি আপনারা তুলতে পারবেন। অর্থাৎ অন্য সব রিয়েলমির ফোনের মতো কিন্তু সেরকম বেশি ঝলসানো ছবি কিন্তু দেয় না, অর্থাৎ ভালো শার্প ছবি কিন্তু প্রোভাইড করে। তো সেই ক্ষেত্রে সেলফিটাও কিন্তু মোটামুটি অনেক ভালো। অপরদিকে ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 চিপসেট ইউজ করা হয়েছে, যেটি কিনা একটি 5G চিপসেট, এবং চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার জিপি হিসেবে থাকছে মালি G68MC4। এর ওএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং রিয়েলমি ইউআই থাকছে 3.0। তো ইউআইয়ের দিক থেকে আপডেট একটি ইউআই পেয়ে যাচ্ছেন, যারা কিনা অ্যান্ড্রয়েড 12 এর সাথে বেস করে এসেছে। এছাড়া মিডিয়াটেক ডায়মেনসিটি 920 এই চিপসেটটা কিন্তু আহামরি বেস্ট চিপসেট বলা যাবে না, অর্থাৎ বেস্ট গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন, অর্থাৎ খুব হাইলি গেম খেলতে পারবেন, মানে কোনো রকমের গরম টরম কিছু হবে না, এমন কিছুই না। মোটামুটি ভালো এভারেজ একটি পারফরমেন্সের জন্য চিপসেটটি প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ মোটামুটি ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আবার বেশি রেজুলেশনে খেলতে গেলে কিন্তু এটা কিছুটা ফ্রেম ড্রপ করছিল, অর্থাৎ এই 40,000 টাকা বাজেট রেঞ্জের ভিতরে কিন্তু এইরকম চিপসেটটা কিন্তু আসলে মানার মতো না, কারণ আরও ভালো চিপসেট কিন্তু এখানে প্রোভাইড করা হতো। অর্থাৎ স্ন্যাপড্রাগনের চিপসেট হলে একেবারে পারফেক্ট হতো। আমরা যদি রিয়েলমি জিটি নিও 2 এর কথা বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু গেমিং পারফরমেন্স অতিরিক্ত মারাত্মক লেভেলের, তো সেইটা 40,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে গেমিংয়ের জন্য ওইটা আবার পারফেক্ট, কিন্তু আবার ক্যামেরার জন্য 9 Pro Plus আবার পারফেক্ট। তো ওভারঅল দিক মিলিয়ে কিন্তু ফোনগুলো হয় একটাই কম বেশি থাকেই, দুটাতে যে পারফেক্ট থাকবে এমনও না। তো যেহেতু ভালো একটি গেমিং করবেন, মোটামুটি ভালো হেভি গেমিং করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যাটারিরও দরকার হয়। তো এখানে 4500 mAh এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, যাতে কিনা 60 ওয়াটের একটি চার্জার প্রোভাইড করা আছে, যেটি 40 মিনিটের মধ্যে 100% চার্জ হয়ে যেতে পারে। এবং যদি আপনারা এক্সেস লেভেলে গেমিং না করেন, তাহলে আপনারা একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ খুব এভারেজ ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। কিন্তু এক্সেস লেভেলের গেমিং করলে আপনাদের দুবার চার্জ দিতে হবেই। তো ফোনটি বাংলাদেশে পেয়ে যাবেন 8GB র্যাম এবং 128GB ভেরিয়েন্টে, যেখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LTDDR4X এবং স্টোরেজ থাকছে UFS 2.2। অপরদিকে আপনারা আপ টু 5GB ভার্চুয়াল র্যামের সাপোর্টও পেয়ে যাবেন এর ফোনের ভিতরেই, অর্থাৎ র্যাম 8GB তো রয়েছে, তার উপরে আবার আপ টু 5GB ভার্চুয়াল র্যামও পেয়ে যাচ্ছেন। তো এই ছিল ফোনের ইন ডিটেলসে আলোচনা। তো এবার কথা বলা যাক ফোনটি আপনার জন্য কেমন হবে, অর্থাৎ কারা কারা ফোনটি নিতে পারেন। তো প্রথম যদি কথা বলি, ফোনটি কিন্তু ওভারঅল অনেক ভালো,
ডিসপ্লে কিন্তু অনেক ভালো প্রোভাইড করা হচ্ছে, তারপরে ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু খুবই মারাত্মক লেভেলের, তারপর ক্যামেরা কিন্তু এক্সেস লেভেলের, অর্থাৎ খুব ভালো কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে পারবেন, এভারেজ গেমিং করতে পারবেন, ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সেই দিক মিলিয়ে কিন্তু অনেক ভালো থাকছে। আবার যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ কথা বলি, তো সেই ক্ষেত্রে ব্যাটারিটা 4500 mAh হিসেবে একটু কম হয়ে গেছে, আর একটু বেশি দেওয়া উচিত ছিল। দ্বিতীয়ত এক্সটার্নাল মেমোরি কার্ডের স্লট থাকলে অনেকটাই ভালো হতো। তারপর এখানে 90 হার্জের বদলে যদি 120 হার্জ দেওয়া হতো সেই ক্ষেত্রে আরও অনেক বেটার হতো ডিসপ্লেটি ইউজ করে। এছাড়া ইউএফএস 2.2 জায়গায় ইউএফএস 3.0, অর্থাৎ এসব টুকটাক জিনিসগুলো যদি একটু মডিফাই করা হতো না, তাহলে কিন্তু এই 40,000 টাকা প্রাইস রেঞ্জে কিন্তু অনেকটাই বেটার হতো। যেহেতু এই 9 Pro Plusটা কিন্তু একটি অফিসিয়াল ফোন এবং অফিসিয়ালি 40,000 টাকা বাজেটের ফোন, কিন্তু এটি যদি 35,000 টাকা বাজেটের মধ্যে হতো না, এটি কিন্তু বাংলাদেশের এখন 2022-এ এসে একটি টপ ফোন হিসেবে কিন্তু গণ্য হতো। কেননা 40,000 টাকা বাজেট কিন্তু আনঅফিসিয়াল OnePlus-এর ফোনগুলোই পাওয়া যাচ্ছে, তো ওইগুলো নিয়ে মানুষ এটা অফিসিয়াল কেন নিতে যাবে। কিন্তু তারপর অফিসিয়াল হিসেবে আবার এসব পারফরমেন্স হিসেবে এটাও কিন্তু মোটামুটি অনেক ভালো। আবার আপনারা যদি এই Realme 9 Pro Plus যদি আনঅফিসিয়াল কোনোভাবে আনতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের 26 থেকে 30,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, তো অনেক কমে কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আপনারা এই 9 Pro Plus-এর একটি ফ্ল্যাশ সেল দেখতে পারবেন দারাজে, যেটি কিনা 36,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 3,000 টাকার মতো আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন। তো সেটিও একটা ট্রাই করতে পারেন যদি অফিসিয়াল এটি নিতে চান। তো মোটামুটি একটি বেস্ট ক্যামেরা, এভারেজ গেমিং, তাছাড়া ভালো মতোই হচ্ছে মাল্টিটাস্কিং করতে পারবেন। এছাড়া ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো পাবেন ফোনটি ইউজ করে। তো সেই দিক মিলিয়ে কিন্তু ফোনটি মোটামুটি আপনার জন্য ভালোই হবে। এছাড়া বাকি বিবেচনা আপনাদের উপরে, যেহেতু ফোনটি আপনারা চালাবেন, আপনারা ইউজ করবেন, তো আপনাদের কাছে যদি এর স্পেসিফিকেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফোনটি নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।